মায়াপুর সত্যি এক মায়ার নগরী, যা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান, যেখানে তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম মন্দির টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। আচ্ছা, মন্দিরের কাজ কি সম্পূর্ণরূপে তৈরি? মন্দিরের প্রবেশ মূল্য কত? কতক্ষণ খোলা থাকে এই মন্দির? এরকম নানা অজানা তথ্য নিয়ে চলে এসেছি আমরা, তাই অনুরোধ থাকলো ভিডিওটা সম্পূর্ণ দেখার। ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। হঠাৎ করেই ঠিক হয়ে গেল মাম্মামকে নিয়ে আমরা প্রথমবার বাড়ির সকলে মিলে একসাথে মায়াপুর যাব। মাম্মামের বাবা, মা, ঠাম্মি, দাদু, সঙ্গে মর্নিং দাদু ও দিদাও ছিল। চলুন সবুজ প্রকৃতিকে সাক্ষী রেখে আমরা সকলে একসাথে বেরিয়ে যাই মায়াপুর দর্শনে। যদিও সকলেই জানেন মায়াপুর কিভাবে আসতে হয়, তাও একবার জানিয়ে দিই। যদি আপনি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরেন, পৌঁছে যাবেন বিষ্ণুপুর হল্ট। সেখান থেকে নেমে গঙ্গার ঘাটে গিয়ে ঘাট পেরোলেই পৌঁছে যাবেন মায়াপুর। আর যদি আপনি কৃষ্ণনগর হয়ে আসেন, তাহলে কৃষ্ণনগর থেকে টোটো বা অটো বা বাসে করে চলে আসতে হবে নবদ্বীপ ঘাট। ঘাট পেরোলেই চলে আসবেন মায়াপুরে। এছাড়াও কলকাতা থেকে অনেক বাসই কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে আসে, আপনারা সেক্ষেত্রেও তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা শান্তিপুর থেকে বাগাছড়া ভালুকা রোড ধরে পৌঁছে গেছিলাম মায়াপুরে। মাম্মামের বাবা আর আমি ছিলাম স্কুটিতে, আর মাম্মাম তার দাদু, দিদা, ঠাম্মি, মর্নিং দাদু সকলকে নিয়েছিল টোটোতে। বেশিক্ষণের রাস্তা নয়, আমাদের বাড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে। আর সেই রাস্তাতেই পেয়ে গেছিলাম এই আখের রস দাদাকে। তাই ভাবলাম সকালটা একটু অন্যরকমভাবে শুরু হোক, অনেকটা এনার্জি নিয়ে। তাই আখের রস দাদাকে দাঁড় করিয়ে আমরা সকলে মিলে নিয়ে নিয়েছিলাম সুন্দর আখের রস। আর সত্যি কথা বলতে, চারিদিকে এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আখের রস খাওয়ার আনন্দটাই আলাদা ছিল। সকলে মিলে অনেকটা এনার্জি সঙ্গ করলে আবার বেরিয়ে পড়লাম পথে, আর পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। আমাদের টোটো আর স্কুটিটা এখানেই থাকবে, আর আমরা সকলে পৌঁছে যাব নৌকা পার করে ওপারে। চলুন তাহলে মাম্মামকে নিয়ে নৌকায় উঠি। মাম্মাম তো নৌকায় উঠতে খুব ভালোবাসে। দেখেছেন, এত কচুরিপানা আপনি জলটাই দেখতে পাবেন না। প্রচণ্ড কচুরিপানা ছিল জলে, জানেন। আর মাম্মাম কিন্তু খুব খুশি। এবার নৌকা থেকে নেমে টোটো নিয়ে নিয়েছিলাম। যদি আপনারা চান টোটোর জায়গায় হেঁটেও যেতে পারেন, কিন্তু রোদ ছিল বেশ, সেই কারণে আমরা টোটোটাই নিয়ে নিয়েছিলাম। যদি হেঁটে আসেন 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হয়তো, বা হয়তো তাও লাগবে না, এতটাই অল্প রাস্তা। আর ভাড়া নিয়েছিল 15 টাকা করে। যদিও 10 টাকা ভাড়াই ঠিকঠাক হয়, কিন্তু এখানে যা নিয়ম তাই নিয়েছিল। একেবারে পৌঁছে দিয়েছিল মন্দিরের মেন দরজার সামনে। এবার চলুন আমরা ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরে প্রবেশ করেই প্রথমে একটা কাজ করবেন, যে ভোগের যে কুপনটা সেটা কেটে নেবেন, কারণ বেশি দেরি হয়ে গেলে ভোগের কুপনটা কিন্তু একদম পাবেন না। এখানে বিভিন্ন অ্যামাউন্টের বিভিন্ন ভবন থেকে কিন্তু দেওয়া হয় ভোগের প্রসাদ। আমরা নিয়ে নিয়েছিলাম গদা ভবন থেকে ভোগের কুপন 80 টাকার। আর এই 80 টাকার কুপনে ছিল ভাত, ভেজ ডাল, একটা করে বেগুনি, সাথে ছিল হচ্ছে রুটি, পনিরের সবজি এবং একটি ভেজ সবজি, মানে 5 মেশালি সবজি, আর মিষ্টির মধ্যে ছিল পায়েস। এছাড়াও একটা স্পেশাল থালি আছে 150 টাকার, সেটা আপনাকে গদা ভবন থেকে কাটতে হবে, যেটা 9টার মধ্যে কেটে নিতে হবে। এরপর আমরা সকলে মিলে পৌঁছে গেলাম ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দিরে। এখানে ফোন বা ক্যামেরা কিছু নিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না। আপনাকে ফোন বা ক্যামেরা বাইরে রাখার জায়গা রয়েছে, সেখানে রেখে দিতে হবে এবং জুতোটাও খুলে রাখতে হবে, তারপরে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। কি খাচ্ছ মাম্মাম তুমি? বিস্কুট? ও, ভালো খেতে বিস্কুটটা। যেহেতু আমরা অনেকজন ছিলাম, তাই অল্টারনেটিভ করে ভেতরে যাওয়ায় জুতো ও মোবাইল কাউন্টারে রাখিনি। আপনারা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জুতো মোবাইল রেখে আপনাদের ভেতরে যেতে হবে। একে একে পুষ্প সমাধি মন্দির দর্শনের পর আমরা চলে এসেছিলাম একটু বিশ্রাম নিতে। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছিল, তাই একটু বিশ্রাম নিয়ে তারপর আমরা যাব গদা ভবনের দিকে। সেখানে খাবার দাবার খেয়ে আমরা মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়াবো। তার আগে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। ভোগের কুপন কাউন্টারের ঠিক বিপরীত দিকেই একটি খড়ের ছাউনির ঘর দেখতে পাবেন। সেখানে সারা দিন কিন্তু হরিনাম সংকীর্তন হয়। আপনারা চাইলে সেখানে বসেও হরিনাম সংক্রান্ত অংশগ্রহণ বা দর্শন করতে পারেন।
পালাই পালাই। আর কোনটা কোন ভবন বুঝতে কোনো অসুবিধা নেই, কারণ প্রতিটা ভবনের সামনেই বড় করে লেখা রয়েছে কোনটা কোন ভবন। চলে এসেছি গদা ভবনের সামনে, এবার চলুন ভেতরে প্রবেশ করি। গদা ভবনে যেখানে খাওয়ার জায়গা রয়েছে সেখানে যাওয়ার জন্য আপনাকে জুতো রাখতে হবে কাউন্টারে, এবং একটি এমন জিগজ্যাগ লাইন আছে, সেই লাইনটাকে পার করেই আপনাকে খাবার জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে। আরেকটা কথা, এখানে কিন্তু খাবার বুফে সিস্টেম, কিন্তু হ্যাঁ বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে খাবার নিয়ে এসে মাটিতে বসে অথবা চেয়ার টেবিলে বসেও খেতে পারেন, সেটা আপনার চয়েস। আর অনেক দিন বাদে আমরা সকলে, পরিবারের সকলে এরকম এক পবিত্র স্থানে এসে একসাথে বসে খেতে পেরে আমাদেরও কিন্তু খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম গোশালার উদ্দেশ্যে, কারণ এখন মূল মন্দির বন্ধ থাকে আর গোশালা কিন্তু এই টাইমে খোলা থাকে। সেই জন্য প্রথমে চলে যাব টোটো করে ওখান থেকে গোশালায়। আর গোশালায় চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের চয়েস। আর হ্যাঁ, যেটা আমি বলবো, অবশ্যই কিন্তু গোশালায় আসবেন। অনেকেই এমন হয় যে গোশালা না এসে চলে যান, কিন্তু আমি বলবো তাদেরকে অবশ্যই এসে দেখে যান। এখানকার গোশালা কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই না দেখে গেলে কিন্তু অনেকটা মিস করে যাবেন। চলুন আমরাও ভেতরে প্রবেশ করি। এখানের দেওয়ালে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে, কোনো রকম অনুমতি ছাড়া কখনোই গোমাতাদের কোনো রকম খাবার দেবেন না। যদি আপনার অনুদান দিতে ইচ্ছা করে সেক্ষেত্রে এখানে অনুদানের ব্যবস্থা আছে, আপনারা চাইলে অনুদান দিতে পারেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার এবং গোমাতাদের কোনো রকম অসুবিধা হয়। আমরা চেষ্টা করব আমাদের রুলস রেগুলেশন সম্পূর্ণ মেনে চলার। শুধু একবার শিংটা দেখুন, শিংটা দেখেই কিন্তু আমার বিশাল ভয় লাগছিল। মাম্মাম হাত দেওয়ার জন্য গিয়েছিল বটে, কিন্তু শিং দেখেই ভয় পেয়ে গিয়েছে। এত বড় শিং, ও ভয় না পেয়েই বা কি করবে বলুন, কিন্তু সাহস আছে দেখুন। আবার এত বড় একটা ষাঁড়কে আবার মাথায় হাত দেওয়ার জন্য বাবার কাছে রিকোয়েস্ট করছে, আর হাত দিয়েও ছিল জানেন। গোশালা থেকে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম সকলে মিলে একটা আইসক্রিম ব্রেক। মাম্মাম তো খুব আনন্দ করে আইসক্রিম খেয়েছে, আমরাও কুলফি আইসক্রিম দারুণ মজা করে খেয়েছি। এরপর যাব মূল মন্দিরে। মূল মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আপনাদের জুতো এবং মোবাইল ফোন জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন আমরাও ঘুরে আসি। মূল মন্দির থেকে বেরোনোর পর আমরা চলে গেছিলাম পৃথিবীর বৃহত্তম মন্দির বৈদিক প্ল্যানেটোরিয়ামে। এই মন্দিরের নির্মাণ কার্য এখনও চলছে। এই মন্দিরে প্রবেশ করার জন্য মাথা পিছু 50 টাকা করে টিকিটের ব্যবস্থা আছে, এবং এই মন্দিরে প্রবেশ করতে আপনাদের এখন কোনো রকম জুতো বা মোবাইল জমা রাখার প্রয়োজন নেই। আপনারা জুতো এবং মোবাইল দুটো নিয়েই ভেতরে প্রবেশ করতে পারেন। আর আমি বলবো অবশ্যই জুতো পরে প্রবেশ করবেন, কারণ যেহেতু এই মন্দিরের নির্মাণ কার্য এখনও চলছে সেই কারণে। 2010 সালে নির্মাণ কার্য শুরু হলেও কথা ছিল 2022 সালে এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে যাবে, কিন্তু 2 বছর করোনার কারণে অনেকটা কাজ পিছিয়ে যায়, তাই 2024 সালেই এই মন্দির খোলার কথা ছিল। সেই মতোই কিন্তু 2024 সালে এই মন্দির সাধারণ মানুষের কাছে খুলে গেছে, কিন্তু সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি। এই বিশাল গৌড়ীয় বৈষ্ণব মন্দির শ্রী প্রভুপাদর দৃষ্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত। এই মন্দিরের প্রতি তলায় প্রায় 10,000 ভক্ত একসাথে বসতে পারে। আমরা যে অংশটা দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করছি এটা মন্দিরের পেছনের অংশ,
সামনের অংশ এখনও সকলের জন্য খোলা নয়, সেই কারণে আমরা পেছনের অংশ দিয়ে ওপরে উঠছি। সত্যি কথা বলতে এত উঁচু থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখার আনন্দই ছিল আলাদা। আর এটাও সত্যি কথা যে একটা ছোট্ট ক্যামেরা বা ফোন দিয়ে এই সৌন্দর্যকে আপনাদের কাছে পৌঁছানোর সাধ্য হয়তো আমার বা কারোরই নেই। সেই কারণেই আপনাদের অবশ্যই চলে আসতে হবে মায়াপুরে। সেখানে এসে স্বচক্ষে দেখতে হবে এই মন্দিরের প্রতিটা কারুকার্য। তাই দেরি না করে অবশ্যই চলে আসুন মায়াপুর। মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা তো পুরো স্তম্ভিত হয়ে গেছিলাম। এত অসাধারণ কারুকার্য যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। এখন আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশের উচ্চতা প্রায় 350 ফুট। এটি কিন্তু এই মন্দিরের মূল অংশ। আর এই মন্দিরের সামনে যে 3টি সিংহাসন দেখতে পেলেন, সেই সিংহাসনে থাকবেন একদিকে গুরু পরম্পরা, অপরদিকে রাধা মাধব এবং তার সখীরা এবং পঞ্চতত্ত্ব ভগবান। অর্থাৎ পুরনো যে মন্দির রয়েছে সেই মন্দিরের দেবতাদেরই এখানে স্থান দেওয়া হয়েছে। অনুদান করতে পারেন প্রভুর এই মন্দির নির্মাণ কাজে। প্রায় 10,000 ভক্ত এই মন্দিরে একসঙ্গে নৃত্য করতে পারবে এবং এই মন্দিরে খরচ প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1,000 crore, যার মধ্যে 300 কোটি টাকা একজন দিয়েছেন। তিনি হচ্ছেন অ্যালফ্রেড বুশফোর্ড, আমেরিকাবাসী, শিল প্রভুপাদের অন্যতম শিষ্য। ওনার দীক্ষিত নাম হচ্ছে অম্বরীশ দাস। তিনি একাই 300 কোটি টাকা অনুদান করেছেন। অ্যালফ্রেড বুশফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন। ওনার দীক্ষিত নাম হচ্ছে অম্বরীশ দাস, শিল প্রভুপাদের অন্যতম শিষ্য, আমেরিকাবাসী। হরে কৃষ্ণ, জয় অম্বরীশ প্রভু কি। আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে মহাপ্রভুর মন্দির নির্মাণ কাজে যেটা পারেন অনুদান করার চেষ্টা করবেন। প্রায় 14টা লিফট তৈরি হবে এই মন্দিরে। 2টা লিফট হবে পূজারীর জন্য, আর 12টা লিফট হবে আপনাদের জন্য। এবার যে অংশটায় আমরা যাচ্ছি এটাই কিন্তু মূল মন্দিরের সামনের অংশ। আমরা বললাম না যে পেছন দিক দিয়ে আমরা উঠেছি, এটাই হচ্ছে সামনের অংশ। একদিক দিয়ে আপনাদের প্রবেশ পথ হবে, অপর দিক দিয়ে বাহির পথ হবে। সামনে এই ছোট্ট ছোট্ট হাতি দেখে মাম্মাম বসে পড়েছে হাতির পিঠে। আর সামনের এই অংশে প্রায় 700 মিটার লম্বা একটি পার্ক তৈরি হওয়ার কথা রয়েছে, যা বিস্তৃত হবে প্রায় জলঙ্গি নদী পর্যন্ত। আর শুধু তাই নয়, তৈরি হবে এক বিরাট বড় স্টেডিয়াম, যেখানে প্রায় লক্ষাধিক লোক একসাথে কীর্তন করতে পারে। আর এই স্টেডিয়ামের নাম হবে হরিবোল স্টেডিয়াম। তাহলে বুঝতেই তো পারছেন কতটা অসাধারণ হতে চলেছে এই মন্দির। মন্দিরের নির্মাণ কাজে যে সাদা মার্বেল দেখতে পাচ্ছেন আপনারা সকলে, এই সমস্ত সাদা মার্বেল এসেছে ভিয়েতনাম থেকে। এবং আপনারা মন্দিরের চূড়ায় যে নীল রঙের টাইলস দেখতে পেলেন, ওটা ভারতবর্ষের নিটকো কোম্পানির। এবং এই মন্দিরের দুই পাশে বিষ্ণু দেবতার এক অসাধারণ 2টি মূর্তি রয়েছে। মন্দির নির্মাণের কাজ এখনো অনেকটাই বাকি রয়েছে, কিন্তু এই নরসিংহদেবের যে মন্দিরটি সেটি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। মূল মন্দিরের ঠিক বিপরীত দিকেই নরসিংহ মন্দিরটি। চলুন এবার সেখানে ভেতরে আপনাদেরকে নিয়ে যাই। আর এই বারান্দাটা ছিল অসাধারণ সুন্দর, এত ভালো লাগছিল এই বারান্দাটা। অনেকক্ষণ সময় এখানেও আমরা কাটিয়েছিলাম। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকে দেখলাম অনেক পিলারকেই এরকম প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে। কারণ জানতে চাইলে জানতে পারলাম চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলায়, যাতে ধুলোর হাত থেকে একটু রক্ষা করা যায়। দেখেছেন কি অসাধারণ সুন্দর কাজ। এই নরসিংহ মন্দিরটি সম্পূর্ণটাই কালো রঙের। সত্যি কালো রং হলেও তার এত উজ্জ্বল্য যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আর ওপরের যে অংশটা সেটা এত সুন্দর লাগছিল, আমি হয়তো ভাষায় আপনাদের কাছে প্রকাশই করতে পারবো না। এখন চলছে জোর কদমে এই মন্দির নির্মাণের কাজ। আপনারা তা হয়তো দেখতেই পাচ্ছেন। আর কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। এবং এর মধ্যেই চলে যান পরিবারের সকলকে নিয়ে মায়াপুর দর্শনে। সম্পূর্ণ মন্দির নির্মাণ হয়ে যাওয়ার পর এভাবে মোবাইল নিয়ে ভেতরে হয়তো আপনি প্রবেশ করতে পারবেন না। সেই কারণে আরও ভালো লাগছে যে এই মন্দিরকে এত সুন্দরভাবে সামনে থেকে উপভোগ করার পাশাপাশি আপনাদের সাথেও সমস্ত কিছুকে ভাগ করে নিতে পারলাম।
এবং ভেতরে কিছু ছবিকে নিজের ক্যামেরাতেও বন্দি করে নিতে পারলাম। এই মন্দির খোলা হয় দিনে দুবার, একবার দুপুর 12টা থেকে আর আরেকটা টাইম 4:30 থেকে। তাই চেষ্টা করবেন আধ ঘন্টা আগে এখানে এসে পৌঁছানোর, কারণ টিকিট কাউন্টারে বেশ ভিড় হয়। কিন্তু খুব সুন্দরভাবে ভেতরের মন্দির পরিদর্শন করে আমরাও এবার বাড়ির দিকে রওনা দিলাম। মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আর এমন সময়ে দেখি দুখানা হাতি আসছে, কিন্তু মাম্মাম বেচারা ঘুমিয়ে পড়ায় সে হাতি দুটোকে দেখতে পায়নি। আমরাও যে হাতি দেখতে পারবো সেটা আমরাও বুঝতে পারিনি। কি যে আনন্দ হচ্ছিল দেখে, কিন্তু মাম্মামকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু বেচারা এতটাই ক্লান্ত হয়ে গেছে কিছুতেই চোখ খুলে হাতিদের আর দেখতে পাইনি। আমরাই এই সময়টাকে ক্যামেরাবন্দি করে রেখেছি মাম্মামকে পরে দেখাবো বলে। সত্যি কথা বলতে হাতি দেখে আমাদেরও মনে হলো মায়াপুর যাত্রাটা সম্পূর্ণ হলো। আর এরকম চারিদিকে অনেক দোকান দেখতে পেয়ে যাবেন, আপনারা নিজেদের মতন কেনাকাটাও করে নিতে পারেন এই দোকান থেকে। তাহলে আর কি, এবার চলুন আমাদের মন্দির দেখাও সম্পূর্ণ করেছি খুব সুন্দরভাবে। আশা করব আপনাদের আমাদের এই ভিডিওটাও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। এবার আর কি, পরিবারের সকলকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটানোর পর এবার আমরা বাড়ির দিকে যাই। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে, মামামের নতুন দুষ্টুমি আর আমার আর আপনার নতুন অনেক গল্প নিয়ে। আজকের মতন আসি, টাটা, বাই বাই, টাটা, আবার দেখা হবে।